আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে আলোচনা করব নার্সিং এবং ভার্সিটির ধারাবাহিক ক্লাস 2 নিয়ে। আমরা আজকের ধারাবাহিক ক্লাসে শিখব আমাদের প্রাচীন জনপদগুলো এবং প্রাচীনকালে যে শাসকরা ছিল তাদের সকলের সম্পর্কে আজকের ক্লাস থেকে আমরা জানব। প্রথমে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে প্রাচীন জনপদের 1 নম্বরে রয়েছে প্রাচীন বাংলার কয়টি জনপদ ছিল। দেখো, প্রাচীন জনপদ আমরা মূলত সবাই চিনি, কিন্তু কতটি জনপদ, এই যে প্রাচীন জনপদ কতটি ছিল সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। মূলত প্রাচীন বাংলার জনপদ ছিল 16টি। জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে কুণ্ড। তোমরা দেখো, এই যে প্রশ্নটা, প্রাচীন জনপদের সব থেকে প্রাচীন জনপদ কোনটা, এটা প্রশ্ন কিন্তু হয়। জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে পুণ্ড। এই পুণ্ড অর্থ হচ্ছে ইক্ষু বা আখ। আমরা তো মূলত এই ইক্ষু বা আখকে সকলেই চিনি। এই পুণ্ডই হচ্ছে মূলত, এই পুণ্ডর অর্থই হচ্ছে ইক্ষু। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে আসলে বুঝতে পারবে যে একটা প্রশ্ন থেকে তোমরা কিন্তু কয়েকটা প্রশ্নের কিন্তু উত্তর করতে পারতেছো। জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটি, সেটি হচ্ছে পুণ্ড। তারপরে দেখো, প্রাচীন বাংলার কয়টি জনপদ? 16টি। কিন্তু সব এই যে 16টি জনপদ, এই 16টি জনপদ থেকে প্রশ্ন আসে না সচরাচর। মূলত 6 থেকে 7টা বা 8টা থেকে প্রশ্নগুলো আসে, আর যেগুলো থেকে আমরা এই 16টা পড়ার আমাদের কোনো দরকার নেই। আমরা যেই প্রাচীন জনপদগুলো থেকে প্রশ্ন আসে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকে অ্যানালাইসিস করব। তারপর 3 নম্বরে একটু খেয়াল করো, প্রথম স্বাধীন জনপদ হচ্ছে বঙ্গ। দেখো, এই প্রশ্নটা এভাবে আসতে পারে, প্রথম স্বাধীন জনপদ কোনটি? অপশন 4টা দেওয়া থাকবে, সেটার মধ্যে বঙ্গ দেওয়া থাকবে। তখন এই পুণ্ড থাকবে, বঙ্গ থাকবে, কিন্তু তোমরা ভুল করে অনেকে পুণ্ড দিয়ে দিতে পারো। কারণ হচ্ছে, যদি প্রশ্ন ভালো করে না বুঝো তখন কিন্তু এই ভুলটা সাধারণত হয়। দেখো, যখন প্রাচীন জনপদ বলবে তখন হবে কিন্তু পুণ্ড, আর যখন হবে প্রথম স্বাধীন জনপদ, প্রথম স্বাধীন জনপদ, একটু খেয়াল করো, প্রথম স্বাধীন যখন বলবে তখন হবে বঙ্গ জনপদ। এখন এই যে বঙ্গ জনপদের, এই যে বঙ্গ জনপদের ভিতরে যে আমাদের একটা টেকনিক আমরা দিই, আমরা কিন্তু মূলত এই প্রাচীন যে পুণ্ড জনপদটা সেটা আমরা এখন মনে রাখবো। দেখো, যদি আমরা এটা মনে রাখতে পারি, রাদীপ রং পছন্দ করে না। দেখো, এটা সকলেই আমরা মনে রাখতে পারবো। রাদীপ রং পছন্দ করে না, এটা হচ্ছে, এ দেখো, রাতে হচ্ছে রাজশাহী অঞ্চল, এবং দিতে হচ্ছে দিনাজপুর, এবং বতে হচ্ছে বগুড়া। আর এই যে রং, রঙে হচ্ছে রংপুর। এখানে তাহলে আরেকটু খেয়াল করো, যদি রাদি, এই রাদি যদি হয় রাজশাহী, আর দিদি যদি হয় দিনাজপুর, আর বদি হচ্ছে বগুড়া, আর রং হচ্ছে কি রংপুর, তাহলে এই যে এগুলো মূলত কোন অঞ্চলের সেটা হচ্ছে আমরা শেষ করলাম। কিন্তু এই যে পছন্দতে পর রয়েছে, এই পছন্দতে পর দ্বারা আমরা বুঝবো এই পুণ্ড, মানে পুণ্ড হচ্ছে কোন কোন অঞ্চলের? রাজশাহী, দিনাজপুর, বগুড়া এবং রংপুর। আমরা খুব সহজেই এই পুণ্ডনগরের সম্পর্কে অল্প কিছু প্রশ্নের ভিতরে আমরা কিন্তু সকল যে ডিটেলসটা ছিল আমরা সেটা জানতে পারলাম। তারপরে একটু খেয়াল করো, তারপরে আমাদের যে প্রাচীন জনপদটা সেটা হচ্ছে বরেন্দ্র। যে আমাদের যে প্রাচীন জনপদ সেটা, এখন বরেন্দ্রতে আমাদের কোন কোন অঞ্চলে ছিল? দেখো, রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, দিনাজপুর ও পাবনা। এটিকে অসম্পূর্ণ জনপদও বলা হয়। যদি এই প্রশ্নটা যদি তোমাদেরকে অন্য নিয়মে করে, যদি বলে তোমাদেরকে অসম্পূর্ণ জনপদ কোনটি, তোমার বরেন্দ্র থাকবে, পুণ্ড থাকবে, বঙ্গ থাকবে, তখন তোমরা যদি ভালো করে আজকের ক্লাসটা যদি তোমরা যদি ভালো করে করো, বা আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে তোমরা যদি দেখো, তাহলে তোমাদের এই প্রশ্নটার ভুল হওয়ার সম্ভাবনা নাই। এটিকে অসম্পূর্ণ জনপদ বলা হয়, সেটা হচ্ছে কোনটা? বরেন্দ্র। দেখো, প্রশ্নের ভিতরে কিন্তু আমাদের যেই আজকে এগুলো আমরা পড়বো, এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা পেয়ে যাব।
অসম্পূর্ণ যখন বলবে তখন হবে কি বরেন্দ্র। এখন দেখো তোমরা এই যে বরেন্দ্রের যে অঞ্চলগুলো, এগুলো কিন্তু তোমরা মুখস্থ করতে গেলে তোমাদের একটু হিমশিম খেতে হবে। রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা। এজন্য এটা হচ্ছে তোমাদের আগের শর্টকাটটার মতোই। আগের শর্টকাটটা ছিল কি, আমরা একটু যদি পিছন থেকে দেখে আসি, সেটা ছিল রাদীপ রং পছন্দ করে না। কিন্তু এখন যেটা সেটা হচ্ছে রাদীপ রং বিক্রি করে। আগেরটা ছিল রাদীপ রং পছন্দ করে না, সেটা দিয়ে হচ্ছে পুণ্ড মনে রাখলাম। আর এখন আমরা বরেন্দ্র মনে রাখবো। রাদীপ রং বিক্রি করে। রাতে হচ্ছে রাজশাহী, দিতে হচ্ছে দিনাজপুর, পথে হচ্ছে পাবনা। এই যে বিক্রি করে মানে এখানে ভ রয়েছে, ভতে আমরা বরেন্দ্র মনে রাখবো। মানে বরেন্দ্রর যেই আমাদের অঞ্চলগুলো সেগুলো হচ্ছে রাজশাহী, দিনাজপুর, পাবনা এবং রংপুর। দেখো আমরা মূলত যে এই যে যেভাবে ক্লাসটা সাজানো হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের বই থেকে নেওয়া। মূলত আমরা লেকচারগুলো শুরু করেছি তোমাদের যদি একটু সহজের জন্য একটু আমরা যদি একটু বলি, তাহলে দেখো এই যে আমাদের এই বইটা, এই বইটার ভিতরে এ টু জেড সবগুলো রয়েছে। তোমরা একটা নার্সিং পড়ার জন্য তোমাদের যেই যেই বিষয়গুলো দরকার সবগুলো কিন্তু এই একটা বইয়ের ভিতরে রয়েছে। এই একটা বইয়ের ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ তোমাদের যেই প্রস্তুতিটা শক্ত করার জন্য যে জিনিসটা দরকার, এই একটা বই তোমাদের জন্য যথেষ্ট। আর হচ্ছে আমরা যে ক্লাসগুলো তোমাদেরকে করাবো সেটা হচ্ছে এই যে এখানে যে 6টা তোমরা দেখতেছো, এই 6টা থেকে কিন্তু আমরা ক্লাসগুলো করাবো। আর মূলত হচ্ছে যাদের কাছে এই বইটা থাকবে তাদের মনে হয় না যার কোনো জায়গায় বা কোনো কোচিং এ তোমাদের কোচিং করানোর প্রয়োজন মনে হয়। কারণ হচ্ছে এই বইটাতে এত সুন্দরভাবে সাজানো রয়েছে যে এই একটা বই তোমাদের স্বপ্নকে নিয়ে যাবে একদম স্বপ্নের চুঙ্গে। এজন্য এই বইটি কিন্তু সকলের জন্য গুরুত্বপূর্ণ। যারা নার্সিং এ তোমরা পড়তে ইচ্ছুক বা যাদের ইচ্ছা যে একদিন নার্স হবে, তাদের জন্য এই বইটি খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষাপটে তোমরা যদি খেয়াল করো যে অনেকগুলো বই কিন্তু বাজারে রয়েছে, এর ভিতরে সবচাইতে বড় এবং সবচাইতে সুন্দরভাবে গুছিয়ে একটা বই লেখা হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে নার্সিং মাস্টার। তোমরা কিন্তু এই বইটি সংরক্ষণ করে রাখতে পারো তোমাদের স্বপ্নটা পূরণ করার জন্য। আর আমরা ক্লাসগুলো তোমাদেরকে এখান থেকে করাবো, তোমরা প্রয়োজনে এগুলো নিতে পারো। কিন্তু এইটাই হচ্ছে তোমাদের যথেষ্ট একটা বই। এই একটা বই থেকে কিন্তু তোমরা হুবহু কমন পাবে ইনশাল্লাহ। দেখো পরের যে প্রাচীন জনপদটা সেটা হচ্ছে গৌড়। এখন দেখো এই গৌড় থেকে প্রশ্ন আসে। এই জনপদের বাংলাদেশের একমাত্র অংশ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এর অঞ্চলগুলো হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়া। এর রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদ। দেখো ঘোরের রাজধানী কোথায় একটা প্রশ্ন আসে, সেটা তোমরাও জানো যে ঘোরের রাজধানী কোথায়, কর্ণ সুবর্ণ। এখন এই যে অঞ্চলগুলো তোমাদেরকে সব একটা টেকনিকের মাধ্যমে এগুলো কিন্তু এখন শেখানো হবে যে চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়া। দেখো শর্টকাট যে টেকনিকটা সেটা হচ্ছে চাঁদ মামু নদীতে গোসল করে না। দেখো খুব সুন্দর একটা মানে ছন্দের মতো আর কি। এই ছন্দের মধ্যেই কিন্তু রয়েছে তোমাদের এই গৌড়র যে অঞ্চলগুলো সেগুলো মনে রাখার একটা টেকনিক। দেখো যদি একটু খেয়াল করো, চাতে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এই যে মাতে হচ্ছে মালদহ, এই যে মরশুকর হচ্ছে মুর্শিদাবাদ, এবং নদী এই যে নতে হচ্ছে নদিয়া। আর হচ্ছে এই যে গোসল করে না, এই যে গোতে হচ্ছে ঘৌর, মনে রাখবা। মানে ঘৌর হচ্ছে তোমার এই ঘৌরের যে অঞ্চলগুলো সেটি হচ্ছে এই চাঁদ মামু নদীতে গোসল করে না। যদি এটা মনে রাখতে পারো তাহলে তোমরা একদম মাস্টার হয়ে যাবে এই গৌরের। আর যদি এখান থেকে প্রশ্ন যদি দেখো, এখান থেকে ছাড়া কোনো প্রশ্ন আর হবে বলে আমার কাছে মনে হয় না। যে ঘোরের যদি প্রশ্ন আসে এখান থেকে আসে যে তোমার এভাবে দিয়ে দিতে পারে যে হচ্ছে ঘোরের কোন কোন অঞ্চলে ছিল, ঘোর কোন অঞ্চলে, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে তোমার এই যে মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়া। আর আরেকটা প্রশ্ন হয় সেটা হচ্ছে ঘোরের রাজধানী কোথায়। সব থেকে বেশি প্রশ্নটা আসে এটা যে ঘোরের রাজধানী কোথায় ছিল, কর্ণ সুবর্ণ। এটা কিন্তু সবচাইতে বেশি প্রশ্ন আসে। দেখো পরের জনপদটা হচ্ছে বঙ্গ। টোটালি যে আমরা 16টা জনপদের কথা বললাম, কিন্তু 16টার ভিতরে আমাদের 16টা থেকে প্রশ্ন আসে না। যে যে কটা থেকে প্রশ্ন একটু হওয়ার সম্ভাবনা বেশি আমরা কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব। আয়তনের বৃহত্তম ও স্বাধীন জনপদ হচ্ছে বঙ্গ। এটি দুইটি ভাগে বিভক্ত।
বিক্রয়পুর হচ্ছে পদ্মার উত্তরাঞ্চল এবং মুন্সিগঞ্জ হচ্ছে ঢাকা, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ। নাব্য হচ্ছে পদ্মার দক্ষিণাঞ্চল ও বরিশাল, ফরিদপুর, বাগেরহাট ও পটুয়াখালী। নাব্যের রাজধানী হচ্ছে বরিশাল, যেটাকে বরিশালের পূর্ব নাম বলা হয় চন্দ্রদ্বীপ। বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ। দেখো, আয়তনে বৃহৎ ও স্বাধীন জনপদ হচ্ছে এই বঙ্গ। জনপদের ভিতরে সবচাইতে বড় জনপদ কোনটা যদি আসে তখন হবে বঙ্গ। আর স্বাধীন জনপদ কোনটা যদি আসে তাও হবে বঙ্গ। দেখো, একটা প্রশ্ন থেকে কয়টা প্রশ্ন বের হচ্ছে অলরেডি। তারপরে হচ্ছে আমাদের হরিকেল। হরিকেল জনপদটা একটু দেখো। এই হরিকেল অঞ্চলে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত হচ্ছে তোমার এই যে হরিকেল, এই হরিকেলের অঞ্চলটা। এর অবস্থান হচ্ছে বাংলার পূর্বাঞ্চল। রাজধানী হচ্ছে শ্রীহট। এটি কোথায়? সিলেটে। দেখো, আসতে পারে হরিকেলের রাজধানীর নাম কি, আসতে পারে আহ, হরিকেলের হরিকেল কোন কোন অঞ্চলের ছিল যদি আসে তখন তোমরা সরাসরি বলবা সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত যে বিস্তৃত জায়গাটা সেটা হচ্ছে হরিকেলের অঞ্চল। দেখো, এখন আমরা আলোচনা করব সমতট নিয়ে। আমরা জানি যে সমতট থেকেও প্রশ্ন হয়। এখন সমতট সম্পর্কে যদি আমরা একটু খেয়াল করি, দেখো সমতলের যে অঞ্চলটা এটা হচ্ছে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী ও ত্রিপুরা। এর অবস্থান হচ্ছে কোথায়? গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর থেকে মেঘনার মোহনা পর্যন্ত এটার অবস্থান। এটার অবস্থানটা ছিল কোথায়? সমতলের যে অবস্থান সেটা ছিল গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর থেকে মেঘনার মোহনা পর্যন্ত এটার অবস্থান ছিল সমতল। সমতটের রাজধানীর নাম হচ্ছে কোথায়? কুমিল্লায় বড় কামতা। বড় কামতা কোথায়? কুমিল্লায়। সন্ধান মিলে শালবন বিহারে ময়নামতিতে। এর সন্ধান কোথায় মিলে? শালবন বিহারের ময়নামতিতে। দেখো, পরে রয়েছে চন্দ্রদ্বীপ। দেখো, চন্দ্রদ্বীপ বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র। আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম বাংলা জনপদের ভিতরে সবচেয়ে বড় জনপদ, আর এখন আমরা পড়বো সবচেয়ে ছোট জনপদ। সেটা ছিল কোথায়? সেটা কি? চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ ছিল সবচেয়ে ছোট জনপদ। এই প্রশ্ন যদি এভাবে করে যে বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম জনপদ কোনটি, সঠিক উত্তর হবে চন্দ্র জনপদ। চন্দ্রদ্বীপের পূর্ব নাম বাকলা। এই প্রশ্নটা কিন্তু হয়। তোমরা জানো যে চন্দ্রদ্বীপের পূর্ব নাম কি ছিল? বাকলা। বর্তমান হচ্ছে বরিশাল। এই একটা প্রশ্ন থেকে দুইটা প্রশ্ন আসে। সেটা কিভাবে আসে? একটা প্রশ্ন আসে এভাবে, বরিশালের পূর্ব নাম কি ছিল? তখন হয় কি? চন্দ্রদ্বীপ। বরিশালের পূর্ব নাম কি ছিল? তখন হয় কি? চন্দ্রদ্বীপ। আবার এই চন্দ্রদ্বীপের পূর্ব নাম কি ছিল? তখন হবে কি? বাকলা। দেখো, একটা প্রশ্ন থেকে দুইটা প্রশ্ন কিন্তু তোমরা উত্তর পাচ্ছ। এর অবস্থান হচ্ছে বলেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে। চন্দ্রদ্বীপের অবস্থানটি হচ্ছে বলেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থান। পরে যে আহ, জনপদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি? রারো জনপদ। এর অবস্থান হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চল, বর্তমান ও বর্ধমান অঞ্চল নামে এটা পরিচিত, যে রারোটা। এর অপর নাম হচ্ছে সুকমু। রহস্যময়ী জনপদ, এটাকে রহস্যময়ী জনপদ তো বলা হয়। এখন এই প্রশ্ন যদি এভাবে আসে, রহস্যময়ী জনপদ কোনটি? এখন যদি তোমরা এই যে রারো এটা যদি না পড়ো তাহলে তোমরা কিন্তু উত্তর করতে পারবে না। কারণ হচ্ছে রহস্যময়ী আগে আমাকে জানতে হবে যে রহস্যময়ী জনপদ আমার কোনটা। যদি আমি না জানি তাহলে আমি উত্তর কিভাবে করব? রহস্যময়ী জনপদ হচ্ছে রারো জনপদ। এটা আবার দুইটি অঞ্চলে বিভক্ত। একটা হচ্ছে উত্তর রারো এবং দক্ষিণ রারো। রাজধানী হচ্ছে কোডিবর্ষ। এখন এই প্রশ্ন যদি আরেক রকম আসে, রারোর রাজধানী কোথায় ছিল? তখন হবে কি? রারোর রাজধানী কি ছিল? কোটিবর্ষ। দেখো, আমরা জনপদের যে 7 থেকে 8টা জনপদের থেকে প্রশ্ন হয়ে থাকে, আমরা ওই জনপদগুলোই তোমাদেরকে সহজে কিন্তু বুঝিয়ে দিয়েছি। এখন আমরা আলোচনা করব যে প্রাচীন রাজাদের শাসন আমল। দেখো, প্রাচীন রাজাদের শাসন আমল থেকে প্রচুর প্রশ্ন আসে। আমরা যদি দেখি যে বর্তমানে কিন্তু এই প্রাচীন জনপদ আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ
ওদের যে প্রাচীন যে শাসন আমলগুলো ছিল সেখান থেকে একটা প্রশ্ন আমরা সচরাচর পাচ্ছি। দেখো, এটা হচ্ছে মূলত বংশ, আর এটা হচ্ছে রাজধানী, আর এটা হচ্ছে প্রতিষ্ঠাতা, আর এটা হচ্ছে বিশেষ তথ্য। আমরা এখন দেখব, আমরা যদি প্রথমে দেখি হচ্ছে মৌর্য বংশ। দেখো, এর রাজধানী ছিল কোথায়? পাটালিপুত্র। প্রশ্ন এভাবে আসে যে মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল, এভাবে যদি আসে তখন হবে কি পাটালিপুত্র। এবং এর প্রতিষ্ঠাতা এভাবে আসে, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে, আসে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে, তখন হবে চন্দ্রগুপ্ত মৌর্য। একটু ভালো করে তোমরা একটু খেয়াল করো, কারণ এই প্রশ্নগুলো যদি তোমাদের মনোযোগ যদি ভালো করে না হয় তাহলে মনে রাখতে তোমরা পারবে না। দেখো, মৌর্য বংশ হচ্ছে রাজধানী পাটালিপুত্র, আর প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এখান থেকে দুইটা প্রশ্ন, যে মৌর্য যে বংশ, সে বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। আর রাজধানী হচ্ছে তোমার পাটালিপুত্র। এবং আরেকটু যদি তোমরা খেয়াল করো, যে গুপ্ত বংশ, এটা হচ্ছে পাটালিপুত্র, এটারও রাজধানী পাটালিপুত্র, মৌর্য বংশ তাও পাটালিপুত্র। দেখো, প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বলতে প্রথম চন্দ্রগুপ্ত, এর প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। আমরা এখান থেকে একটু করে আসি, মৌর্য বংশ আগে শেষ করে আসি। দেখো, ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য। একটু খেয়াল করো, ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য। সম্রাট অশোক ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক, এবং তিনি কলিঙ্গ যুদ্ধের 261 খ্রিস্টাব্দে ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই প্রশ্নটা থেকে এরকম একটা প্রশ্ন আসে, কোন রাজা কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? একটা প্রশ্ন এভাবে আসে যে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কে? সেটা হবে সম্রাট অশোক। সঠিক উত্তর হবে সম্রাট অশোক। তারপর গুপ্ত বংশ, পাটালিপুত্র হচ্ছে রাজধানী, আর এর প্রতিষ্ঠাতা হচ্ছে কে? প্রথম চন্দ্রগুপ্ত। এর বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। চীনা পরিব্রাজক ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে ভারতবর্ষে আসেন। দেখো, এখান থেকে একটা প্রশ্ন আসে, ফাহিয়েন কার আমলে ভারতবর্ষে আসেন? ফাহিয়েন কার শাসনামলে ভারতবর্ষে আসেন? তখন সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্তের শাসনামলে। আবার একটু দেখো, কালিদাস ছিলেন এই যুগের প্রথম কবি, এবং তার মহাকাব্য হচ্ছে মেঘনাদ দূত। এইটু যদি আরেকটু খেয়াল করো, যে মেঘনাদ দূত এই মহাকাব্যটির কোন কবির? তখন হবে কালিদাস ছিলেন এই যুগের প্রথম কবি, এবং তার মহাকাব্য হচ্ছে মেঘনাদ দূত। সঠিক উত্তর হবে কে? কালিদাস। একটু খেয়াল করো, এই যে কালিদাস। এখন আমরা আলোচনা করব পাল বংশ নিয়ে। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। এই প্রশ্নটা আসে, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ধর্মপাল। এই একটা প্রশ্ন। দেখো, এই পাল বংশ থেকে যদি প্রশ্ন করে, দেখো এভাবে করে, বাংলা এই যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে গোপাল। আর পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কে? সেটা হবে ধর্মপাল। পাল রাজারা রাজত্ব করেন প্রায় 400 বছর ধরে। এখন 400 যে বছর, এটাও একটা প্রশ্ন। পাল রাজারা কত বছর ধরে শাসন করেছিলেন? সেটা হবে 400 বছর ধরে। নওগাঁ জেলার পাহাড়পুরে সম্পুর বিহারটি প্রতিষ্ঠা করেন ধর্মপাল। এই একটা প্রশ্ন। দেখো, এই যে এভাবে আসতে পারে, যে সম্পুর বিহার সেটি প্রতিষ্ঠাতা করেন কে? সেটা হচ্ছে ধর্মপাল। দেখো, ধর্মপালই হচ্ছে পাহাড়পুরের যে সম্পুর বিহার সেটি প্রতিষ্ঠা করেন। এখন গেল আমাদের পাল বংশের যেই আমাদের পরিচিতি, সেটা আমাদের গেল। দেখো, এই পাল বংশ আমরা যদি আরো বড় করে যদি আমরা পড়তে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক পড়া লাগবে। কারণ হচ্ছে এদের যে শাসন আমলটা, এটা অনেক বড়, এরা অনেক দিন যাবৎ শাসন করেছে। আর এদের পুরা আমরা যদি ওদের সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। আর
এত পরিমাণে দেওয়া, তা আমরা সহজে শেষ করতে পারবো বলে মনে হচ্ছে না। এই জন্য আমরা খুব সহজে মানে তোমরা কিভাবে তোমাদের সময়টাকে রক্ষা করা যায়, মানে সময়টাকে তোমাদেরকে বাঁচানো যায়, সময় বা এদিকে সময়ের দিকে তাকানো হয়েছে, এই জন্যই আমরা সহজে যেই প্রশ্নগুলো আসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতেছি। দেখো আমরা এখানে কোনো যে অন্যান্য যেই তোমার অনেকগুলো পড়া সেগুলো কিন্তু আমরা নিইনি, কারণ আমরা এতগুলো পড়ার আমাদের দরকার নেই। কিভাবে আমরা সহজে যে প্রশ্নটা পড়ে আমরা সহজে মনে রাখতে পারবো, আমরা সেটা নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করতেছি। দেখো পাল বংশ গেল, এখন আলোচনা করব সেন বংশ নিয়ে। সেন বংশের রাজধানী হচ্ছে বিক্রমপুর বা নদিয়া। বিক্রমপুর বা নদিয়া। দেখো এর প্রতিষ্ঠাতা তো হেমন্ত সেন। দেখো এটা নিয়ে আসে যে সেন বংশের প্রতিষ্ঠাতা কে। সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন। এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন বিজয় সেন। দেখো এই একটা প্রশ্ন, সেন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সঠিক উত্তর হবে বিজয় সেন, এবং তার উপাধি ছিল ঘৌরেশ্বর। দেখো এই একটা প্রশ্ন, যদি এই প্রশ্নটুকু তোমাদের আসবে না, তারপরেও তোমাদের জানা দরকার হচ্ছে, আসতেও তো পারে। দেখো সেন বংশের যে শ্রেষ্ঠ রাজা বিজয় সেন ছিল, মানে বিজয় সেনের উপাধি কি ছিল? সেটা হবে গৌরেশ্বর। সেন বংশের শেষ রাজা বা বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। দেখো এই প্রশ্নটা তোমাদের জন্য যে 80% গুরুত্বপূর্ণ, সেটা তোমরা একটু লক্ষ্য করো। যে প্রশ্ন আসে সেন বংশের শেষ রাজা কে। সেন বংশের শেষ রাজা, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে বাংলার শেষ হিন্দু রাজা কে। এই প্রশ্নটা আসতে পারে এভাবে, যে বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। দেখো একটা প্রশ্ন থেকে কিন্তু তোমাদেরকে দুইটা প্রশ্ন বের করতে হবে। সেন বংশের শেষ রাজা কে ছিলেন, সেটাও লক্ষণ সেন। আবার বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন, সেটা হবে লক্ষণ সেন। লক্ষণ সেনের পরে আর কোনো হিন্দু রাজা ছিলেন না বাংলায়। এই জন্য বাংলায় শেষ যে হিন্দু রাজা ছিলেন তিনি হচ্ছেন কে? লক্ষণ সেন। একটু ভালো করে খেয়াল করো। তারপরে দেখো বাংলায় স্বাধীন সুলতানি যে আমলটা ছিল, বাংলায় স্বাধীন সুলতানি আমল সম্পর্কে আমরা এখন জানবো। যদি আমরা খেয়াল করি, প্রথমে দেখি যে রয়েছে প্রথম স্বাধীন সুলতান। দেখো আমরা যেগুলো নিয়ে এখন আলোচনা করতেছি মূলত, সেগুলো কিন্তু আমরা পরে এমসিকিউ আকারেও দেখব, যে প্রশ্নগুলো কিভাবে আসে। যদিও আমরা এখন তো আমরা বুঝতে পারতেছি যে কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন ধরে, আমরা তো সেটা এখানে এখানে দাগিয়ে নিচ্ছি, এবং আমরা পরে দেখবো যে আসলে প্রশ্নগুলো কিভাবে হয়। এমসিকিউ তোমাদের জন্য পরে এমসিকিউ রয়েছে। দেখো অনেকগুলো স্লাইড এখানে তোমাদের জন্য নেওয়া হয়েছে। দেখো এখানে যদি খেয়াল করো যে অনেকগুলো প্রশ্ন এখানে, মানে মূলত হচ্ছে আমাদের বইতে যেই দুই লেকচারটা রয়েছে, সেটা কিন্তু তোমাদের সামনে এখন কিন্তু সম্পূর্ণটা কিন্তু আলোচনা করা হবে। দেখো অনেকগুলো প্রশ্ন নেওয়া হয়েছে, পরে আমাদের যে এমসিকিউ গুলো প্রশ্ন রয়েছে আমরা সেগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আলোচনা করব। দেখো এগুলো কিন্তু হচ্ছে আমাদের এমসিকিউ যে প্রশ্নগুলো আসে, সেই এমসিকিউ প্রশ্নগুলো আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করব। আগে আমরা শেষ করব, আগে আমরা জেনে আসব যে কে কোন শাসন ছিল, শাসক আমলে কে কোন রাজা ছিলেন, বা কে কার নামে কি ছিল, এগুলো সব জানবো। তারপরে আমরা হচ্ছে এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর করব। এখন দেখো প্রথম স্বাধীন সুলতান হচ্ছে কে? ফখরুদ্দিন মোবারক শাহ। এই দেখো এই প্রশ্নটা কিন্তু অনেক আসে, এই প্রশ্নটা অনেক আসে। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? এই প্রশ্নটা এভাবে করে, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? সঠিক উত্তর হবে ফখরুদ্দিন মোবারক শাহ। তিনি 1338 সালে সোনারগাঁয়ে স্বাধীনতার ঘোষণা করেন। মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা তার সময় বাংলা আগমন করেন। এখন একটু খেয়াল করো, বাংলায় আগমন করেন এই ইবনে বতুতা এই একটা প্রশ্ন আসতে পারে যে ইবনে বতুতার তোমার হচ্ছে এই ইবনে বতুতা কোন দেশের নাগরিক, সেটাও আসতে পারে। মরক্কো, সেটাও আসতে পারে একটা প্রশ্ন। ইবনে বতুতা কোন দেশের নাগরিক, সেটা হচ্ছে মরক্কোর। আর এখানে বলছে মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা তার সময় বাংলা আগমন করেন। এখন ইবনে বতুতা কার আমলে বাংলায় আগমন করেন? তখন হবে ফখরুদ্দিন মোবারক শাহ। তার সময় বাংলা আগমন করেন কত সালে? 1346 সালে। এখন আমাদের গেল প্রথম স্বাধীন সুলতান। আমাদের প্রথম স্বাধীন সুলতান সম্পর্কে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। আর ইলিয়াস শাহী বংশ হচ্ছে ইলিয়াস শাহ। এই ইলিয়াস শাহ হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ হচ্ছে সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান। একটু খেয়াল করো, সমগ্র বাংলা, এখানে বলছে বাংলার প্রথম স্বাধীন সুলতান, আর এখানে হচ্ছে সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান। তিনি ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা। তার সময়
সমগ্র বাংলা, সমগ্র মানে কি সবটা বাংলা, বাংলা নামে পরিচিত। একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমরা এখন যদি বাংলা লিখি তাহলে আমরা বাংলা কিভাবে লিখি, আমরা মূলত বাংলা লিখি এভাবে, মূলত আমরা বাংলা এভাবে লিখি, কিন্তু তার সময় বাংলা ছিল বয়াকার বা ও আকার ল আকার হ নামে পরিচিত, মানে বাংলা নামে পরিচিত ছিল। এখন দেখো এই যে ইলিয়াস শাহর যেই শাসকেরা, তার এর ভিতরে ছিল সিকান্দার শাহ। উনি পান্ডুয়ার আদিনা মসজিদ তিনি নির্মাণ করেন। এই পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? তখন হবে সিকান্দার শাহ। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলকের সাথে যুদ্ধ করে অ্যাডলায়। দেখো এই প্রশ্নগুলো থেকে কিন্তু তেমন একটা প্রশ্ন বেশি একটা হবে না, এটা আসতে পারে এখান থেকে। আর গিয়াসউদ্দিন আজম শাহ হচ্ছে, তিনি নিজেই একজন কবি ছিলেন। এখন একটু দেখো প্রশ্নটা এভাবে যদি আসে যে ইলিয়াস শাহ বংশী মানে বংশধরের মধ্যে নিজেই একজন কবি ছিলেন, তার নাম কি ছিল? যদি এভাবে আসে যে কোন শাসক নিজে একজন কবি ছিলেন, তখন হবে গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি একজন কবি ছিলেন। পারস্যর কবি হাফিজের সাথে পত্র লাভ করিয়াছিলেন এবং তাকে এদেশে আসার আমন্ত্রণ জানান। এখন দেখো এই যে পারস্য বলতে আমরা এখন মূলত কাকে বুঝি? ইরানকে বুঝি। পারস্য বলতে আমরা কাকে বুঝি? মূলত ইরানকে বুঝি। দেখো বলছে পারস্যর কবি হাফিজের সাথে পত্রলাভ করেছিলেন এবং তাকে এদেশে আসার আমন্ত্রণ জানান। পরে আমাদের রয়েছে হোসেন শাহী বংশ। দেখো সুলতানি যে শাসন আমুকটা, উনি হচ্ছে নাসিরউদ্দিন নুসরাত শাহ ঘোরের বড়সোনা মসজিদের নির্মাণ করেন। দেখো এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে ঘোরের যে বড়সোনা মসজিদটি নির্মাণ করেন কে? তখন হবে নাসিরউদ্দিন নুসরাত শাহ। আবার এই হোসেন শাহী বংশের আরেকজন শাসক ছিলেন, তিনি হচ্ছেন গিয়াস মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ বাংলার শেষ স্বাধীন সুলতান, তার পতনে বাংলায় স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে। এখানে একটু ডিফারেন্ট প্রশ্ন, যেহেতু বাংলার শেষ স্বাধীন সুলতান, এখানে বলছে তোমাকে বাংলার প্রথম স্বাধীন সুলতানকে। বাংলার প্রথম স্বাধীন সুলতান যখন বলবে তখন হবে ফখরুদ্দিন মোবারক শাহ, আর যখন বলবে বাংলার শেষ স্বাধীন সুলতান তখন হবে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। দেখো এখানে সুলতানের ব্যাপার আর হচ্ছে রাজার কথা যখন বলবে তখন হবে কি শশাঙ্ক, যখন রাজার কথা বলবে তখন হবে কি, তখন হবে শশাঙ্ক, তখন হবে শশাঙ্ক। দেখো প্রথম রাজা কিন্তু শশাঙ্ক, আর শেষ যদি নবাব, যদি প্রথম নবাব কথা বলে আর কি, প্রথম নবাব আর শেষ নবাব। এখন দেখো, এখন আমরা আলোচনা করব ইতিহাসের বিখ্যাত কিছু স্থাপত্য এবং এর অবস্থান নিয়ে। দেখো ইতিহাসের যে বিখ্যাত আমাদের স্থাপত্যগুলো রয়েছে সেখান থেকে আমাদের একটা প্রশ্ন হয়। যেমন দেখো এখানে রয়েছে লালবাগ কেল্লা, এর স্থপতি বা নির্মাতা হচ্ছে শায়েস্তা খান। এখন প্রশ্নটা যদি এভাবে আসে যে লালবাগ কেল্লার নির্মাতা কে? সঠিক উত্তর হবে শায়েস্তা খান। আবার আরেকটু খেয়াল করো, এখানে যে এই যে মুঘল আমলটা রয়েছে, মুঘল আমলে, এটা মুঘল আমলে লালবাগ বা ঢাকায় অবস্থান, এর অবস্থান কোথায়? লালবাগ ঢাকাতে, আর আমল হচ্ছে মুঘল আমল। আর আর শায়েস্তা খান এটা নির্মাণ করেন লালবাগ কেল্লা। আবার লাল কেল্লা, একটু খেয়াল করো, এখানে হচ্ছে লালবাগ কেল্লা আর এখানে হচ্ছে লাল কেল্লা। এখানে মনে রাখবা লালবাগ কেল্লা আর এখানে হচ্ছে লাল কেল্লা, দুইটি ডিফারেন্ট। দেখো এখানে হচ্ছে সম্রাট শাহজাহান, লাল কেল্লা নির্মাণ করেন সম্রাট শাহজাহান, আর লালবাগ কেল্লা নির্মাণ করেন শায়েস্তা খান। যুগ হচ্ছে মুঘল যুগে, আর এটার অবস্থান হচ্ছে কোথায়? ভারতের দিল্লিতে। পরেরটা হচ্ছে ছোট সোনা মসজিদ। দেখো এই প্রশ্নটা কিন্তু আসে যে ছোট সোনা মসজিদ নির্মাতা কে? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ হচ্ছে ছোট সোনা মসজিদের নির্মাতা। এটা হচ্ছে সুলতানি আমলের বা সুলতানি যুগের। এটার অবস্থান হচ্ছে চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। বড় সোনা মসজিদ হচ্ছে নির্মাতা নুসরাত শাহ, আর এর আমল বা যুগ যদি বলি সেটা হচ্ছে আমাদের সুলতানি যুগে, আর এর অবস্থান হচ্ছে রাজশাহী জেলায়। পরে রয়েছে তোমার
ছোট কাটরা। ছোট কাটরা হচ্ছে শায়েস্তা খাঁ এর নির্মাতা, মানে ছোট কাটরার নির্মাতা হচ্ছে শায়েস্তা খাঁ। আমল বা যুগ যদি আমরা ধরি সেটা হচ্ছে মুঘল আমল। এর অবস্থান হচ্ছে চকবাজার, ঢাকা। ছোট কাটরা পরে আমাদের যদি আসি বড় কাটরা, তোমরা জানো যে এখান থেকে প্রশ্ন আসে, এরকম আসে যে বড় কাটরার নির্মাতাকে, বা বড় কাটরা কোথায় অবস্থান রয়েছে, বড় কাটরা কোন আমলের বা কোন যুগের, এভাবে প্রশ্ন আসে। দেখো, যেভাবে আসুক, তোমরা যদি ক্লাসে যদি মনোযোগ যদি 100% দিয়ে থাকো, তাহলে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা সঠিক উত্তর দিতে পারবে। দেখো, বড় কাটরা হচ্ছে শাহজাদা সুজা। আর আমল বা যদি যুগের হিসাব করি সেটা হচ্ছে মুঘল যুগে। আর এর অবস্থান, বড় কাটরার অবস্থান হচ্ছে চকবাজার, ঢাকা। একটা সুবিধার্থে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে যে ছোট কাটরা এবং বড় কাটরা দুইটা হচ্ছে নির্মাতা দুইজন। একটা হচ্ছে ছোট কাটরা হচ্ছে শায়েস্তা খাঁ, আর বড় কাটরা হচ্ছে শাহজাদা সুজা। এখন দুইটাই কিন্তু মুঘল যুগের, মানে মুঘল আমলের। এটা তোমরা সহজে মনে রাখবা, মানে কাটরা বললে বড় হোক আর ছোট হোক, সেটা কোন যুগের যদি বলে সেটা হবে মুঘল যুগের, আর বা মুঘল আমলের। আর এর অবস্থান কিন্তু দুইটাই একই জায়গায়, মানে হচ্ছে চকবাজার, ঢাকাতে। এটা হচ্ছে চকবাজার, ঢাকাতে। দেখো, পরেরটা হচ্ছে আদিনা মসজিদ। সেকান্দার সাহা এর কোন আমলে বা কোন শাসন আমলে, সেটা হচ্ছে সুলতানি। আর এর অবস্থান হচ্ছে পান্ডুয়া, ভারতে। পরে দেখো, আনন্দ বিহার, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, আনন্দ বিহার আর সম্পুর বিহার, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যদি একটু আমরা খেয়াল করি, যদি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি খেয়াল করি, তাহলে একটু দেখবো যে এই যে সোনাপুর, সম্পুর বিহার, তারপরে হচ্ছে তোমার আনন্দ বিহার, তারপর হচ্ছে বড় কাটরা, তারপরে হচ্ছে তোমার বড় সোনা মসজিদ, লালবাগ কেল্লা, এগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমাকে পড়তেই হবে। তুমি যদি আহ, প্রতিযোগিতা, যত প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় তোমাদের, যদি তোমরা যদি ওই পরীক্ষা যদি অংশগ্রহণ করতে হয়, তোমাদেরকে এগুলো পড়তেই হবে। দেখো, লালবাগ কেল্লা, তারপর লাল কেল্লা। যদি লাল কেল্লাটা বেশি একটা সবসময় আসে বলে এরকম না, কিন্তু লালবাগ কেল্লাটা আসে। লালবাগ কেল্লাটা আসে। তারপর হচ্ছে তোমার বড় কাটরা, আনন্দ বিহার, সম্পুর বিহার, তোমাকে পড়তেই হবে। দেখো, আনন্দ বিহার হচ্ছে, এর নির্মাতা হচ্ছে আনন্দদেব। আনন্দ বিহারের নির্মাতা আনন্দদেব। এবং কোন আমলে বা যুগে, যুগের কথা বলে তখন হবে দেব বংশ বা দেব আমল বা যুগে। এর অবস্থান হচ্ছে ময়নামতিতে, ময়নামতি। আনন্দ বিহারের অবস্থান কোথায়? ময়নামতি। আর সম্পুর বিহারের নির্মাতা হচ্ছে ধর্মপাল। আর যদি আমল বা যুগের কথা বলে যে কোন যুগের, সেটা হবে পাল বংশ যুগের, মানে পাল যুগের। আর অবস্থান হচ্ছে নওগাঁয়। দেখো, একটু খেয়াল করবে এখানে, আনন্দ বিহার কোথায় অবস্থিত, তখন হবে ময়নামতিতে। আবার যদি আসে সম্পুর বিহার কোথায় অবস্থিত, সেটা হবে নওগাঁয়। কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কিন্তু এটাই মনে রাখতে হবে যে আনন্দ বিহার, সম্পুর বিহার, লালবাগ কেল্লা এবং বড়সোনা মসজিদ, এগুলো থেকে প্রশ্ন হয়। আর এখান থেকে এই তিনটা থেকে কিন্তু প্রশ্ন হবেই। এই তিনটা থেকে তোমরা যদি বিগত সালের প্রশ্ন খেয়াল করো, তাহলে দেখবে যে এই তিনটা থেকে প্রশ্ন একটা না একটা আছে। দেখো, পরে রয়েছে আফগান দুর্গ। এর নির্মাতা হচ্ছে শেরশাহ। মুঘল যে আমলটা ছিল সে আমলে হচ্ছে এই আফগান দুর্গটি নির্মাণ করা হয়। এর অবস্থান হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আর তারপরে রয়েছে তারা মসজিদ। মির্জা গোলাম পীর হচ্ছেন এর নির্মাতা। আর এটা হচ্ছে মুঘল যুগের। অবস্থান হচ্ছে আরমাদিন টোলা, ঢাকা। তারপরে রয়েছে তোমাদের ষাট গম্বুজ মসজিদ। এখানে একটু খেয়াল করো, এখানে রয়েছে ষাট গম্বুজ মসজিদ, আর এটা এখানে হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। দেখো, একটু ডিফারেন্ট প্রশ্ন যেহেতু, মানে দুইটি একই রকম মনে হচ্ছে, তারপরেও একটু খেয়াল করবো, এখানে ষাট লেখা, এখানে ষাট লেখা। একটু এটা জিনিসটা খেয়াল করবা, যে যখন তোমাকে এই অনেকে ষাট গুম মসজিদ দেখে প্রশ্ন না বুঝে কি করে, এই ষাট গুম মসজিদ দেখার পরে প্রশ্নটা আগে না বুঝে সে কি করে, এই যে এখানে এখানে রয়েছে কিন্তু ষাট গম্বুজ, কিন্তু এখানে ও ষাট বুঝে কি করে, শায়েস্তা খানের নামটা লেখে বা মুঘল যে যুগ সেটা লেখে। তোমাদেরকে মনে রাখতে হবে এইটুকু, এখানে কি ৭ বলছে নাকি ৬০ বলছে, এটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। যখন ৭ গম্বুজ মসজিদ বলবে তখন এর নির্মাতা হবে শায়েস্তা খাঁ। আর এটা হচ্ছে মুঘল যুগের। এর অবস্থান মোহাম্মদপুর, ঢাকা। আর
ষাট গম্বুজ মসজিদের কথা যখন তোমাদেরকে বলবে তখন হবে খান জাহান আলী। ষাট গম্বুজ মসজিদ নির্মাতা হচ্ছে খান জাহান আলী, এটি হচ্ছে সুলতানি আমলের। আর এর অবস্থান হচ্ছে বাগেরহাট। এর অবস্থান হচ্ছে কোথায়? বাগেরহাট। তারপরে রয়েছে তোমার ঢাকা তোরণ, এখানে মীর জুমলা। আর যুগ হচ্ছে মুঘল যুগের, অবস্থান হচ্ছে বনানী ঢাকাতে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাজমহল। দেখো, তাজমহল নির্মাতা শাহজাহান। আমরা সেটা অনেকে উপন্যাসে পড়েছি, আর আমরা অনেকে জানি যে তাজমহলের নির্মাতা হচ্ছে শাহজাহান। আর যুগটা ছিল কোন যুগ? মুঘল যুগ। অবস্থান হচ্ছে আগ্রা, দিল্লিতে। এই প্রশ্ন থেকে এই প্রশ্নটা আসতে পারে যে তাজমহল নির্মাতা কে? শাহজাহান। তাজমহল কোন যুগের? তখন হবে কি মুঘল যুগের, বা কোন আমলের বললেও মুঘল আমলের। তারপরে রয়েছে তোমাদের ময়ূর সিংহাসন, সেটাও কিন্তু নির্মাতা হচ্ছে শাহজাহান, এটাও আবার মুঘল যুগের। আর অবস্থান হচ্ছে আগ্রায়, দিল্লিতে। দেখো দুইটাই এক, ময়ূর সিংহাসন এবং তাজমহল নির্মাতা হচ্ছে শাহজাহান। আর আমল বা যুগের কথা যদি তোমাকে বলে তখন হবে মুঘল, যদি অবস্থানের কথা বলে তোমাকে তখন হবে আগ্রা, দিল্লিতে। তারপর রয়েছে আহসান মঞ্জিল, এটা হচ্ছে নবাব আব্দুল গনি। নবাব আব্দুল গনি এটা নির্মাণ করেন। আমল বা যুগের যদি হিসাব করি সেটা হচ্ছে ইংরেজি আমলে। এর অবস্থান হচ্ছে ওয়াইজ গার্ড, ঢাকা। মানে আমরা মূলত যেটাকে সদরঘাট বলি, আমরা যেটাকে মূলত সদরঘাট হিসাবে চিনি। দেখো পরে রয়েছে তোমাদের ফাতেহাপুর সিকরি। দেখো এটার নির্মাতা আকবর। আর যুগের কথা যখন বলবে তখন হবে মুঘল, আর অবস্থানের কথা যখন বলবে তখন হবে কি দিল্লি। দেখো এখন আমরা দরবার স্তম্ভ আর আমলটা যদি আমরা যদি খেয়াল করি, যে দরবার স্তম্ভর আমল হচ্ছে এই ইংরেজি আমল, আর অবস্থানটা হচ্ছে কোথায়? তালা সাতক্ষীরাতে। আর কার্জন হল, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কার্জন হল, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার্জন হল, এখান থেকে প্রশ্ন আসে। কার্জন হল নির্মাতা কে? লর্ড কার্জন। কার্জন হল নির্মাতা লর্ড কার্জন। আমল আর যুগের হিসাব যদি আমরা করি সেটা হচ্ছে ইংরেজি যুগ, আর অবস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল প্রতিষ্ঠা করেন লর্ড কার্জন। আমল ছিল ইংরেজি, এবং অবস্থানের কথা যদি আমরা হিসাব করি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে এই কার্জন হল। পরে রয়েছে মুসা খাঁর মসজিদ, সেটার নির্মাতা হচ্ছে মুসা খাঁ। এবং আমল যুগের হিসাব যদি করি বারো ভূঁইয়া, আমল হচ্ছে বারো ভূঁইয়া। আর অবস্থান হচ্ছে কার্জন হল, ডাবি। এই যে কিছুক্ষণ আগে আমরা কার্জন হল সম্পর্কে জানলাম, সে কার্জন হল ডাবিতে। পরে রয়েছে ইত্তাকপুর দুর্গ। এই ইত্তাকপুর দুর্গ হচ্ছে শেরশাহ নির্মাণ করেন, আর অবস্থান হচ্ছে বিক্রমপুরে। পরে রয়েছে স্বর্ণ মন্দির। যদি একটু খেয়াল করি, স্বর্ণ মন্দির হচ্ছে নির্মাতা হচ্ছে আকবর, এবং যুগ হচ্ছে মুঘল। আর অবস্থান হচ্ছে অমৃত সাগর, পাঞ্জাব। একটু খেয়াল কর, স্বর্ণ মন্দির নির্মাতা আকবর, আমল যদি বলে তোমাকে মুঘল, এবং অবস্থানের কথা যদি বলে যে স্বর্ণ মন্দিরের অবস্থান কোথায় তখন হবে অমৃত, অমৃত পাঞ্জাব। পরে হচ্ছে তোমার কুতুব মিনার। দেখো কুতুব উদ্দিন আইবেক এটা নির্মাতা কুতুব মিনার, সুলতানি আমলে এটা নির্মাণ করা হয়, এবং এর অবস্থান হচ্ছে দিল্লিতে। তারপরে রয়েছে তোমার ভিনতর বিবির মসজিদ। এটা নির্মাতা হচ্ছে শায়েস্তা খাঁ। আর মুঘল যদি যুগের হিসাব করি, তোমরা যদি যুগের হিসাব করো তাহলে এখানে যদি প্রশ্ন তোমাকে এভাবে করে যে ভিনতুর বিবির মসজিদ কোন যুগের, তখন হবে মুঘল যুগের। অবস্থান কোথায়? সেটা হচ্ছে ঢাকাতে। এখন আমরা জানবো ভাস্কর্য এবং ভাস্কর্য। এখন দেখো ভাস্কর্য সম্পর্কে যদি আমরা একটু খেয়াল করি, তিন নেতার মাজার যে স্মৃতি, তিন নেতার মাজার, এর ভাস্কর্য হলো কি মাসুদ আহমেদ। মানে এটা নির্মাতা হচ্ছে তিন নেতার মাজার, মাসুদ আহমেদ।
তারপরে তোমার যদি আরেকটা যদি খেয়াল করি যে দোয়েল চত্বর প্লাস শাপলা চত্বর, মানে চত্বর বললেই হলো দোয়েল হোক আর শাপলা হোক, যদি একটু খেয়াল করো তোমরা মনে রাখবা সহজে, দোয়েল চত্বর, শাপলা চত্বর, আজিজুল জলিল পাশা। আজিজুল জলিল পাশাই হচ্ছে দোয়েল চত্বর এবং শাপলা চত্বরের নির্মাতা, মানে ভাস্কর, মানে উনি ভাস্কর্যটি স্থাপন করেন। দোয়েল চত্বর বা শাপলা চত্বর, তোমাকে দোয়েল চত্বর মানে চত্বরটা মনে রাখবা, মানে চত্বর বললে আজিজুল জলিল পাশাকে তোমরা দিবা। দেখো কেন্দ্রীয় শহীদ মিনার, এটা প্রশ্ন, এটা থেকে প্রশ্ন হয়, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রশ্ন হয়। কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাতাকে হামিদুর রহমান, হামিদুর রহমান। ওমর একুশে জাহানারা পারভিন। রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্য, সেটা হচ্ছে শ্যামল চৌধুরী। এবং শিশু পার্ক, এটা হচ্ছে শামসুল ওয়েটস। দেখো এই যে সুন্দর সুন্দর যে প্রশ্নগুলো আমরা এখন অ্যানালাইসিস করতেছি, আমাদের তোমরা যদি একটু খেয়াল করো যে আমাদের যে হাতে যে কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখানো হয়েছে যে আমাদের যে একটা মাস্টার একটা বই রয়েছে, তোমরা একটু খেয়াল করো, নার্সিং মাস্টার যে বইটা, এই বইটা থেকে কিন্তু এই প্রশ্নগুলো নেওয়া, আর এত সুন্দরভাবে সাজানো কিন্তু এই বইটাতে রয়েছে। আর তোমরা যদি এই বইটা যদি একবার যদি হাতে পেয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের মনে হয় স্বপ্নের যে পথ, তোমরা স্বপ্নের পথে ইনশাল্লাহ পাড়ি দিতে পারবে মাত্র এই বইটাতে। আর দেখো এত উঁচু বা এত মোটা বই, আর মনে হয় না যে তোমরা একসাথে কোনো বইতে পেয়েছো যে একসাথে এত মোটা বই। মূলত হচ্ছে মোটা এই জন্য রাখা হয়েছে বইটা, কোনো টপিক যাতে না বাদ পড়ে, এজন্য তোমাদের সবার এই যে এই বইটা খুব গুরুত্বপূর্ণ, আর এই বইটা তোমরা সংরক্ষণ করে নিবে। দেখো পরে যদি দেখো কমলাপুর রেল স্টেশন, এটা হচ্ছে ভববুই, কমলাপুর রেল স্টেশন হচ্ছে ভববুই। দুরন্ত সুলতানুল ইসলাম। পরে হচ্ছে শার্কপোয়ারা হচ্ছে নিতুন কুণ্ডুর, মানে এই যে শার্কপোয়ারা, এটার ভাস্কর্য হচ্ছে নিতুন কুণ্ডু। ঢাকা বিশ্ববিদ্যালয় এজইন হচ্ছে ক্যানস্টাইনাইট ডোকসাইডের। আর হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক যে বিমানবন্দর, সেটা হচ্ছে ভাস্কর্য হচ্ছে লারোস। দেখো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোনটা, কেন্দ্রীয় শহীদ মিনার। তারপর হচ্ছে এগুলো সবগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, আর এখান থেকে সবগুলো থেকে প্রশ্ন আসে তোমরা জানো। এই যে দেখো কমলাপুর, কমলাপুরে কে স্থাপন করেন, তারপরে হচ্ছে দুরন্ত, শার্কপোয়ারা, মিশু, ঢাকা বিশ্ববিদ্যালয় এজয়েন, হজরত শাহজালাল, এগুলো কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ, আর এগুলো দিয়ে কিন্তু আমাদের যে বইটা সে বইটা সাজানো হয়েছে। পরবর্তীতে যদি আমরা নেক্সট প্রশ্ন যদি যাই, দেখো অপরাজয়ের বাংলা, সৈয়দ আবদুল্লাহ খালেদ। তোমরা জানো যে অপরাজয় বাংলা থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে স্বাধীনতা, এটা হচ্ছে হামিদুজ্জামান খান। জয় বাংলা, জয় তারুণ্য, আলাউদ্দিন বুলবুল। তারপর বুদ্ধিজীবীর স্মৃতিসৌধ, মুস্তফা হারুন কুদ্দুস ও হিলি। মুজিবনগর স্মৃতিসৌধ হচ্ছে তানবীর কবির। জাতীয় স্মৃতিসৌধ মইনুল হোসেন। চেতনা ৭১ হচ্ছে মইনুল। তারপর হচ্ছে স্মারক ভাস্কর্য হচ্ছে মর্তুজা বশির। সাব্বাস বাংলাদেশ হচ্ছে নিতুন কুণ্ড। দেখো এই প্রশ্নটা আসে যে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি নির্মাতা কে, সেটা হচ্ছে নিতুন কুণ্ডু। এটা হচ্ছে অবস্থানগুলো যদি একটু খেয়াল করি আমরা, যে অপরাজয়ের বাংলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপর স্বাধীনতা হচ্ছে কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকাতে, আর জয় বাংলা জয় তারুণ্য সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ সেটা হচ্ছে মিরপুরে, আর মুজিবনগর স্মৃতিসৌধ সেটা হচ্ছে তোমার মেহেরপুর। জাতীয় স্মৃতিসৌধ সেটা হচ্ছে সাভারে, আর চেতনা ৭১ সেটা হচ্ছে পুলিশ লাইন কুষ্টিয়ায়। স্মারক ভাস্কর্য সেটা হচ্ছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সাভার বাংলাদেশ ভাস্কর্য সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তারপরে তোমার রয়েছে বিজয় উল্লাস, শামীম সিকদার। অবস্থান হচ্ছে আনোয়ার পাশা ভবন। আর শংসপত্তক, দেখো এটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও আসে যে শংসপত্তক ভাস্কর্যের স্থপতিকে হামিদুজ্জামান খান। আর এটা অবস্থান যদি কথা তোমাকে বলে তখন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেখো মুক্ত বাংলা, রশিদ আহমেদ, এটা অবস্থান হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়। আর বিজয় ৭১, দেখো এই প্রশ্নটাও আসে পরীক্ষায়, বিজয় ৭১ শ্যামল চৌধুরী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এটার অবস্থান রয়েছে। আর প্রত্যাশা, প্রত্যাশা হচ্ছে মৃণাল হক, অবস্থান হচ্ছে ফুলবাড়িয়া ঢাকাতে। তারপর রয়েছে কিংবদন্তি, এটা হচ্ছে হামিদুজ্জামান খান, মিরপুর ঢাকা এর অবস্থান। আর ভাস্কর্য রয়েছে অঙ্গীকার, এই অঙ্গীকারের স্থপতি হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ, আর এটার অবস্থান হচ্ছে চাঁদপুরে। বীরের প্রত্যাবর্তন, এর স্থপতি হচ্ছে সুদীপ্ত মল্লিক,
আর অবস্থান হচ্ছে বাড্ডায়, ঢাকাতে। আবার তোমার স্থপতি ভাস্কর্য হচ্ছে অর্জন, এই অর্জনের স্থপতি হচ্ছে অনিক রেজা, আর এর অবস্থান হচ্ছে তোমার চাঁদপুরে। এখন আমরা যে প্রশ্নগুলো পড়ে আসলাম সেগুলো আমাদের কতটুকু মনে আছে আর আমরা কতটুকু পারতেছি, সেজন্য এমসিকিউ নিয়ে আলোচনা এখন করব। তাহলে দেখি আমাদের প্রথম যে এমসিকিউটা সেটা আমাদের কি বলছে। দেখো প্রশ্নগুলো এভাবে হয়, আর এই প্রশ্নগুলো কিন্তু আমাদের বইতে সুন্দরভাবে সাজানো আছে, আর তোমরা এই প্রশ্নগুলো দেখে বুঝতে পারবে যে কত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের মূলত বইতে লেখা। দেখো, বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধ ঘটেছিল যে শাসনের আমলে। এখানে এভাবে 4টা অপশন দেওয়া থাকবে, আর এখান থেকে তোমাকে সঠিক উত্তরটি যাচাই করে নিতে হবে। দেখো, বাংলা সাহিত্য ও বিশেষ সমৃদ্ধ, বাংলা সাহিত্য ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধ ঘটেছে যে শাসনের আমলে। সেটা এখানে দেখো, আলাউদ্দিন হোসেন শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ, সুবেদার শায়েস্তা খাঁ এবং শের শাহ সুরি। দেখো, আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করে এসেছি, আর এখন যদি আমরা ভালো করে আমরা যদি বুঝে থাকি বা আমরা যদি ভালো করে নজর দিয়ে যদি পড়ে থাকি, তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর এখন করতে পারবো। দেখো, বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধ ঘটেছে, বাংলা ভাষা, দেখো বাংলা ভাষার কথা তোমাকে বলছে, সাহিত্যের বিশেষ সমৃদ্ধি করছে আলাউদ্দিন হোসেন শাহ। এখানে হবে আলাউদ্দিন হোসেন শাহ। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন কে? বাংলাকে, আমরা যে এই প্রশ্নটা এভাবে আসে যে জান্নাতাবাদ কার পূর্ব নাম ছিল, তখন হবে বাংলাদেশের পূর্ব নাম ছিল জান্নাতাবাদ, আর এই বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন জাহাঙ্গীর। বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন জাহাঙ্গীর। পরবর্তী প্রশ্ন, লালবাগ কেল্লার আদি নাম কি? দেখো, লালবাগ কেল্লার আদি নাম হচ্ছে, এখানে 4টা অপশন তোমাদেরকে দেওয়া হয়েছে: হুমায়ুনের দুর্গ, আওরঙ্গাবাদ দুর্গ, বাবরের দুর্গ, আকবরের দুর্গ। লালবাগ কেল্লার আদি নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। সঠিক উত্তর হবে অপশন খ। 4 নম্বর প্রশ্ন বলছে, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিল? দেখো, বাংলার প্রথম স্বাধীন সুলতান আমরা পড়ে এসেছি প্রশ্নের ভিতরে, কিন্তু আমাদের দেখলে কিন্তু মনে হচ্ছে যে আমরা এই যে যখন সুলতানির আমলটা পড়ে এসেছিলাম তখন কিন্তু এই বাংলার প্রথম স্বাধীন সুলতানির আমলটা পড়ে এসেছিলাম। দেখো, ফখরুদ্দিন মোবারক শাহ ছিলেন, ফখরুদ্দিন মোবারক শাহ ছিলেন প্রথম স্বাধীন সুলতান। প্রথম স্বাধীন সুলতান আমাদের ছিল কে? ফখরুদ্দিন মোবারক শাহ। 5 নাম্বার প্রশ্ন, উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর, বগুড়া, রাজশাহী এবং পাবনা। উত্তরা গণভবন অবস্থিত হচ্ছে নাটোরে। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? সেটা হবে নাটোরে অবস্থিত। দেখো, 6 নম্বর প্রশ্ন বলছে তোমাকে, বাংলার প্রথম নবাব কে ছিলেন? আলিবর্দী খান, সুজাউদ্দিন মোহাম্মদ খান, মুর্শিদ কুলি খান এবং সিরাজউদ্দৌলা। একটু যদি আমরা, এই সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ নবাব, সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ নবাব। এই প্রশ্নটা আসে নবাব, যে বাংলার শেষ নবাব কে ছিলেন? বাংলার শেষ নবাব কে ছিলেন? বাংলার শেষ নবাব কে? তিনি হচ্ছেন সিরাজউদ্দৌলা। আমাকে এখানে বের করতে হবে বাংলার প্রথম নবাব কে। বাংলার প্রথম নবাব হচ্ছে মুর্শিদ কুলি খান। সঠিক উত্তর হবে মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খানে ছিলেন বাংলার প্রথম নবাব। 7 নম্বর প্রশ্ন, নীল দর্পণ প্রথম মঞ্চস্থ হয় কোথায়? ঢাকা, কলকাতায়, চট্টগ্রাম এবং বরিশাল। সঠিক হবে কলকাতায়। দেখো, নীল দর্পণ প্রথম মঞ্চস্থ হয় কলকাতায়। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোনটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়? দেখো, ষাট মসজিদ, জাতীয় জাদুঘর, সেন্ট মার্টিন, তারপর রয়েছে আহসান মঞ্জিল। নিচের কোনটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়? সেটি হচ্ছে ষাট গম্বুজ যে মসজিদটি, সেটাকে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ নামে ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন বলছে, সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন? এগুলো আমরা সবগুলো পড়ে এসেছি প্রশ্নের ভিতর থেকে, যে সম্রাট অশোক ছিলেন কোন রাজবংশের শাসক ছিলেন? মৌর্য রাজবংশের শাসক ছিলেন সম্রাট অশোক। দেখো, পরের প্রশ্ন,
ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সালে হয়? দেখো এখান থেকে একটা প্রশ্ন আসে এরকম যে ছিয়াত্তর মন্বন্তর বাংলা কোন সালে হয় এবং ইংরেজি কোন সনে হয়। এখান থেকে দুইটা প্রশ্ন আসে, একটা বাংলা সন দিয়ে রাখে আর একটা হচ্ছে তোমার ইংরেজি যে সনটা সেটা দিয়ে রাখে। এখানে ছিয়াত্তরের মন্বন্তর বাংলা সনের কথা আমাকে এখন বের করতে হবে যে ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনে সংগঠিত হয়। যেহেতু এখানে তোমার দেওয়া রয়েছে 1076, 1176, 1276 এবং 1376। আমরা জানি যে 76 যে মন্বন্তরটা হয়েছিল সেটা হচ্ছে 1176 সালে হয়েছিল, বাংলা 1176 সালে হয়েছিল, বাংলা 1176 সালে। দেখো পরবর্তী প্রশ্ন বলছে সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি? নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ নবাব। আমরা সেটা নিয়ে আলোচনা করে এসেছি যে বাংলার শেষ নবাব যে সিরাজউদ্দৌলা ছিলেন তার প্রকৃত একটা নাম ছিল, তার নাম সিরাজউদ্দৌলা না, তার প্রকৃত একটা নাম আছে। যেমন সেটা এখানে হতে পারে, যেখানে কি দেওয়া, মির্জা মোহাম্মদ, মির্জা আলম এবং মির্জা খলিল, মির্জা আজম। তার প্রকৃত যে নামটা ছিল সেটা ছিল মির্জা মোহাম্মদ। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ। দেখো 12 নম্বর প্রশ্নে ইংরেজরা ভারতবর্ষে আগমন করেন কবে? ভারতবর্ষে ইংরেজরা আগমন করেন 1608 সালে। দেখো কত সালে যদি হিসাব করে যে কত সনে, 1608 সনে ভারতবর্ষে ইংরেজরা সর্বপ্রথম আগমন করেন এই 1608 সনে। দেখো পরবর্তী প্রশ্ন, পাটালিপুত্র রাজধানী কোথায় ছিল? যদি একটু আমরা অপশনগুলো যদি একটু টেস্ট করি এখানে তাহলে দেখব গুপ্তদের, তারপর হচ্ছে সেনদের, পালদের এবং মৌর্যদের। একটু ভালো করে একটু খেয়াল করি যে পাটালিপুত্র রাজধানী ছিল, পাটালিপুত্র রাজধানী ছিল কাদের? এই মৌর্যদের। মৌর্যদের পাটালি, কিন্তু এই গুপ্তদেরও ছিল যদি মৌর্যদেরকে ধরা হয়। পাটালিপুত্র রাজধানী ছিল মৌর্যদের, সঠিক উত্তর হবে মৌর্যদের। দেখো পরবর্তী প্রশ্ন, মদ সোনায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? মাছ বাজার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা, মাছ ধরার যেই নৌকা, আইন শৃঙ্খলার হীন অরাজক অবস্থা। এখন আমরা আগে জানবো এই মদ সোনা জিনিসটা কি, তারপরে আমরা জানবো এটা সঠিক উত্তরটা। দেখো এই যে মদ সোনা, বাংলার সর্বপ্রথম নবাব যখন শশাঙ্ক, যখন শশাঙ্কর পরে কোনো লোক ছিল না, যে কোনো শাসক ছিল না যে শাসন করবে, এজন্য সবাই নিজে রাজা হতে চেয়েছিল, সবাই নিজে নবাব হতে চেয়েছিল, এজন্য দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। আর এই অরাজকতা সৃষ্টি হওয়ার পরে এমন যে একটা পরিস্থিতি হয়ে গেছে যে কেউ কারোর দাম দেয় নেই বা কেউ কারোর মানার মতো পরিস্থিতি ছিল না। তখন এমনকি যদি পুকুরের যে মাছের সাথে তুলনা করা হয়েছে, যে বড় পুকুরের যে বা মাছের সাথে তুলনাটা এরকম ভাবে করা হয়েছে যে বড় মাছ ছোট মাছকে যে গিলে খাওয়া, মানে একদম কোনো হিসাব নাই, সেটা দিয়ে তুলনা করা হয়েছে যে বড় মাছ ছোট মাছকে গিলে খাওয়ার মতো পরিস্থিতি হয়েছে এই মদ শোনার সময়, এই মদ শোনার সময়। তারপরে হচ্ছে তোমার এই যে প্রশ্নটা, ধারণাটা কিসের সাথে সম্পর্কিত, তার মানে এটাই আইন শৃঙ্খলাহীন অরাজকত অবস্থা, মানে এই মদ শোনাটাকে বোঝানো হয়েছে আইন শৃঙ্খলাবিহীন অরাজকত অবস্থা। এখন পরবর্তী প্রশ্ন বলছে বাংলার ফয়াজি আন্দোলনের সূচনাকারী কে? হাজী মোহাম্মদ মহসিন, হাজী শরীয়তুল্লাহ এবং দুদু মিয়া এবং শহীদ তিতুমির। দেখো বাংলার ফয়াজি আন্দোলনের সূচনাকারী হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, হাজী শরীয়তুল্লাহ। আর তিতুমির হচ্ছে যে বাঁশের কেল্লা নির্মাণ করেন, বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমির। আমরা সেগুলো নিয়ে পরে আলোচনা করব, এখন আমরা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করি। বাংলার ফয়াজি আন্দোলনের সূচনাকারী কে? সেটি হবে হাজী শরীয়তুল্লাহ। পরবর্তী প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গের বছর কোনটিকে বলা হয়? বঙ্গভঙ্গ আমরা জানি যে বঙ্গভঙ্গ 1905 সালে বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গের বছর যেহেতু বলছে আমাকে, তখন হবে সঠিক উত্তর এটা, যে 1905 সালে যে বঙ্গভঙ্গ, যেহেতু বঙ্গভঙ্গ শুরু হয় তাহলে সঠিক উত্তর হবে আমার ঘ নাম্বার অপশন। পরের প্রশ্ন বলছে ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? ঢাকা প্রাচীন বাংলার কোন পদের ঢাকার প্রাচীন বাংলা কোন জনপদের অন্তর্গত ছিল? আমরা যে প্রাচীন জনপদগুলো সেগুলো থেকে কিন্তু পড়ে এসেছি, তারপরেও এখন আমরা বলবো যে ঢাকা প্রাচীন বাংলার জনপদের ছিল বঙ্গের অন্তর্গত ছিল বঙ্গর। ঢাকা, যখন তোমাকে ঢাকার কথা বলবে, ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদের, এই প্রশ্নটা কিন্তু আসে, সঠিক উত্তর হবে বঙ্গপথের অন্তর্গত ছিল তোমার ঢাকা। দেখো 76-এর মর্মান্তর যে বাংলা কোন সনে হয়েছিল? আমরা কিন্তু এর আগে জেনে আসলাম ইংরেজিটা, আর এখন আমরা জানবো বাংলাটা। ইংরেজিটা আমরা শেষ করলাম, এখন হচ্ছে দেখো
একই প্রশ্ন দিয়ে দুইটা প্রশ্ন করে। 76-এর মতো বাংলার সন যখন বলবে তোমাকে, বাংলা একটু খেয়াল করবে, এখানে বাংলা আর ইংরেজির কথা, আমরা ইংরেজিটা শেষ করে আসলাম, আর এখন আমরা বাংলার সম্পর্কে জানবো। সেটা হচ্ছে 1176 সাল। 1176 সালে বাংলা, 76 মর্মান্ত হয় 1176 সাল বাংলা। দেখো পরের প্রশ্ন, বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হয়? দেখো এই প্রশ্নটা কিন্তু আসে তোমাদের, বর্তমানে বাংলাদেশের কোন অঞ্চলকে সমতট বলা হয়? এখানে দিনাজপুর, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়া, কুমিল্লা ও নোয়াখালী। আমরা শর্টকাটে কিন্তু এই প্রশ্নগুলো দিয়ে এসেছি পিছনে। দেখো বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হয়? সেটা হবে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল। সমতট হচ্ছে কোন কোন অঞ্চল? কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল। পরবর্তী প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কত সালে? আমরা জানি যে পানিপথের 3টা যুদ্ধ হয়েছে। বিশ্বযুদ্ধের কথা যখন তোমাকে বলবে তখন হবে বিশ্বযুদ্ধ হবে 2টা, আর পানিপথের যুদ্ধ হবে কিন্তু 3টা। একটু এদিকে একটু নজর রাখবা যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কত সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। পরবর্তী প্রশ্নে, ঐতিহাসিক পানিপথ নামক স্থানটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো ঐতিহাসিক পানিপথ, এই যে কিছুক্ষণ আগে আমরা পানিপথের যুদ্ধ সম্পর্কে আলোচনা করলাম, আর এখন আমরা জানবো ঐতিহাসিক পানিপথ নামকরণ যে স্থানটি সেটা কোন নদীর তীরে। গঙ্গা, যমুনা, মেঘনা এবং ব্রহ্মপুত্র। সেটা হবে যমুনা নদীর তীরে। যমুনা নদীর তীরে ঐতিহাসিক পানিপথের নামকরণ স্থানটি অবস্থিত। প্রশ্ন যদি দুইবার চলে আসছে। বর্গীয় নামে পরিচিত কারা? দেখো মারাঠারা এবং পর্তুগিজরা, মগেরা এবং আরাকানিরা। দেখো এখানে একটু খেয়াল করো, বর্গীয় নাম। দেখো বর্গীয় নামে পরিচিত হচ্ছে মারাঠারা। মারাঠারা হচ্ছে এই বর্গীয় নামে পরিচিত। বর্গীয় নামে পরিচিত হচ্ছে মারাঠারা হচ্ছে বর্গীয় নামে পরিচিত। পরবর্তী প্রশ্নে, নীল বিদ্রোহের অবসান ঘটে কত সালে? নীল বিদ্রোহের অবসান ঘটে 1860 সালে। 1860 সালে নীল বিদ্রোহের অবসান ঘটে। মোহাম্মদ বিন কাসিম উত্তর ভারতে আসেন। মোহাম্মদ বিন কাসিম উত্তর ভারতে আসেন কত খ্রিস্টাব্দে? দেখো মোহাম্মদ বিন কাসিম আসে 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম উত্তর ভারতে আসেন। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে হয়? দেখো বঙ্গভঙ্গ হয় 1905 সালে। বঙ্গভঙ্গ মানে শুরু হয়েছিল, মানে যেহেতু 1905 সালে বঙ্গভঙ্গ শুরু হয়েছে, এই জন্য বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে। পরের প্রশ্ন হচ্ছে, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন কখন? এখন আরেকটা প্রশ্ন এখান থেকে করে যে ভাস্কো দা গামা সর্বপ্রথম ভারতবর্ষে আসার যেই নৌপথটা মানে নদীপথটা সেটা কিন্তু তিনি তৈরি করেন, একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে এভাবে আসে, ভাস্কো দা গামা কোন দেশের কোন দেশের নাগরিক ছিলেন? সেটা হবে পর্তুগিজের নাগরিক ছিলেন। আবার এভাবে আসে, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন কত সালে? যখন কত সালে কথা বলবে তখন হবে 1498 সালে। তখন হবে 1498 সালে। উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন কে? উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন লর্ড ক্যানিং। উপমহাদেশে সর্বপ্রথম ভারত মহাদেশে যে প্রথম উপমহাদেশের মধ্যে প্রথম কাগজের যে মুদ্রাটা মানে কাগজের যে টাকা সেটাকে মুদ্রা বলা হয়, সেই মুদ্রাটা সর্বপ্রথম লর্ড ক্যানিংই চালু করেন। ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে? আমরা জানি এ পর্যন্ত ঢাকা রাজধানী হয়েছে কয়বার? 5বার। 5বার ঢাকার রাজধানী করা হয়েছে, এর মধ্যে সর্বপ্রথম রাজধানী করা হয় 1610 সালে। 1610 সালে সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করা হয়। আমরা জেনে আসলাম যে বঙ্গভঙ্গ শুরু হয়েছে মানে বঙ্গভঙ্গ কোন সাল থেকে শুরু হয়েছে, আর এখন জানবো বঙ্গভঙ্গ রোধ হয়েছে কত সালে। 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হয়। ধন্যবাদ ইনোভেশন কোচিং সেন্টারের সাথে সকলে যুক্ত থাকার জন্য। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং